সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক নয় দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সালেহ, আপনাকে স্বাগত দিগন্ত বিশ্লেষণে। আপনি কিছুক্ষণ আগে শুনেছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুজন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন এবং কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন আসিফ মাহমুদ। তো সম্ভবত তারা নির্বাচন করবেন, এটা শোনা যাচ্ছিল আর কি। শেষ পর্যন্ত তারা পদত্যাগ করলেন। এটা কি বিলম্ব পদত্যাগ নাকি যত সময় হলো, কি মনে হয় আপনার? না, এটা বিলম্ব আর অবিলম্বের কিছু নেই। এটা হচ্ছে যে এটা আসলে একটা বিরল দৃষ্টান্ত যে তারা পদে থেকে, উপদেষ্টার পদে থেকে তারা নির্বাচন করছেন না। তারা পদত্যাগ করে এরপর নির্বাচন করছেন। তো আমরা তো অতীতে দেখছি যে এমপি মন্ত্রী সবাই পদে থেকে নির্বাচন করছে না গত 16 বছর, আমরা তো সেইটাই দেখেছি। তো এটা একটা বিরল দৃষ্টান্ত। এবং এই যে মনে করেন তারা এমপি হোক বা না হোক, এই যে তারা লোভ পরিত্যাগ করেছেন, এটাই একটা বিরল দৃষ্টান্ত। এবং এর আগেও তো নাহিদ পদত্যাগ করেছেন, আপনারা দেখেছেন। তো এগুলো আসলে স্বাভাবিকভাবে তো দেখা যায় না, কল্পনাও করা যায় না, বিশেষ করে আমাদের এখানে আর কি। তো এটা আসলে তাদের উদারতা, তাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেই পরিকল্পনার এটা একটা অংশ। তো আসলে ছাত্র প্রতিনিধি যারা ছিলেন তাদেরকে নিয়ে তর্ক বিতর্ক, নানান কথাই আছে। মানুষ তো ক্ষমতায় থাকলে এই তর্ক থাকে, বিতর্ক থাকে, মানুষ তাদের বিরুদ্ধে নানা অভিযোগ সবার নজরে পড়ে। তো তর্ক বিতর্ক আছে। তো এই একটা কাজ তারা বিতর্কের ঊর্ধ্বে উঠে করেছেন আর কি, যে তারা নির্বাচন করবেন। এবং সে কারণে আমার মনে হয় যে যথাসময়ে তারা পদত্যাগ করেছেন এবং তারা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। নির্বাচন তো তাহলে তো আগামীকাল বৃহস্পতিবার তো আপনি শুনেছেন যে তফসিল ঘোষণা হচ্ছে এবং প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন এবং তারপরেই মানে পুরো প্রক্রিয়া রীতিমতো আরম্ভ হয়ে যাবে। প্রার্থী মনোনয়ন আপনার পাবেন, তালিকা ছাপানো, নির্বাচনী প্রচারণা কবে শুরু হবে, এই ডিটেলস আর কি। তো এর সাথে সাথে তো নির্বাচন নিয়ে যে সংশয়, সেটাও তো দূর হয়ে যাচ্ছে তাহলে। না, নির্বাচনের সংশয় তো দূর হয়ে যাচ্ছেই। তফসিল ঘোষণার মাধ্যমে তো এটা মানুষের মধ্যে যে একটা সংশয় ছিল, মনে করেন গতকালকে অনেকে জিজ্ঞাসা করছেন আমাকে যে নির্বাচনটা হবে কিনা। এবং এর আগে তো অসংখ্য মানুষ যে যেখানেই দেখে, যারা এই রাজনীতি নিয়ে একটু মানে মাথা ঘামায় বা দেশের পরিস্থিতি কি হবে সেটা নিয়ে যারা একটু চিন্তা করেন, প্রত্যেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে আসলে কি নির্বাচন হবে। তো এই ঘোষণা তো বহু আগের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো কালকে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে, মানুষের ভিতরে যে সংশয় সন্দেহটা ছিল সেটা সমূলে দূর হয়ে যাওয়ার কথা এবং দূর হয়ে যাবে, এটাই বিশ্বাস। সেটাই হোক। আপনি আজকে সচিবালয়ে দুপুর 2টার দিকে একটি ঘটনা ঘটেছে, অর্থ উপদেষ্টাকে ঘেরাও কর্মচারী এবং তারা ভাতার দাবিতে এটি করেছে। এরা কিছুদিন আগে রেশনের দাবিতেও করেছিল। এটি কতটুকু মানে সঙ্গত? না, দাবি দেওয়া তো করতেই পারে, এটা একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যে তারা দাবি দেওয়া করে। মানুষের চাহিদার তো শেষ নেই। মনে করেন শিক্ষকরা আন্দোলন করছে, এদিকে ওই যে স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা আন্দোলন করছেন, কর্মচারীরা আন্দোলন করছেন, সবাই তো আন্দোলনের মধ্যেই আছে। ওই তো, এবং সরকারের তরফ থেকে বেশ কিছু দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে বা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা রাষ্ট্রের ক্ষমতাই বা কতটুকু থাকে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আপনি মনে করেন একজনের দাবি করলো যে আপনি এটা দিয়ে দেন, আপনি দিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে এসে রাষ্ট্র সেই ভার বহন করতে পারবে কিনা সেটাও, সেটা কিন্তু একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সকল দাবি তো করতেই পারি, দাবি সবাই করতে পারে। মনে করেন এই আপনার এই সরকার ক্ষমতা আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে এমন কোনো সেক্টর নাই যে সেক্টর থেকে দাবি দেওয়া
ওঠেনি এবং তাদের দাবি দেওয়া মানা হয়নি। শুধু একটা মাত্র সেক্টর আমি দেখি যে আমাদের সাংবাদিকদের যে সেক্টরটা, এই সেক্টর দিয়ে আমি কোনো দাবি দেওয়া দেখিনি আসলে ওই রকম। তো সাংবাদিকরা তো অনেক মানে কম বেতন পায়, অনেক কষ্টে আছে। তাদেরকে যদি আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে তুলনা করেন তাহলে কিন্তু সাংবাদিকরা মানবতার জীবনযাপন করছে। তো সেক্ষেত্রে আমি শুধু একটা পেশারই দাবি দেখি নাই, এই সাংবাদিকতা পেশার। বাকি সরকারি বলেন বেসরকারি বলেন, হ্যাঁ, গার্মেন্টস শ্রমিক বলেন, যারাই বলেন প্রত্যেকেই কিন্তু তাদের দাবি দেওয়া করছে এবং অনেকে আদায় করে নিয়েছে। আপনি জানেন যে বিডিআর বিদ্রোহ পিলখানার যে তদন্ত প্রতিবেদন, সেখানে আইজিপি বাহারুল আলমের নাম এসেছে এবং আজকে হাইকোর্টে একটি রিট হয়েছে, মানে আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত এবং গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। রিটের শুনানিও হবে খুব শীঘ্রই। এটা আসলে মানে কোন দিকে যাচ্ছে বিষয়টি? এরকম একটা সময় সামনে নির্বাচন, না, এটা পুলিশেরও যে সবাই আইজিপি বাহারুল আলমকে চায় তেমনটি না, কিন্তু আপনার তারা যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সেখানেও তো পুলিশের মধ্যেই তো ক্ষোভ আছে, পুলিশের মধ্যে ক্ষোভ আছে। আমি অনেক পুলিশ কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে এই বিষয়টা নিয়ে, এই চুক্তিভিত্তিক বিষয়গুলো নিয়ে, সেখানে ক্ষোভ আছে। ক্ষোভটা এই কারণে যে মনে করেন এই একজন আইজিপি তাকে যখন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় নিচের দিকের অনেক প্রমোশন আটকে যায়। তো একজন কর্মকর্তা বলেন কর্মচারী বলেন সে কিসের আশায় কাজ করে? তার প্রমোশন হবে, বেতন বাড়বে, পদ পদবি বাড়বে, সম্মান বাড়বে, এই তো কাজের স্বীকৃতি। হ্যাঁ, কাজের স্বীকৃতি তো তার পদ পদবি মানে পদোন্নতি হওয়া, এবং এটা তাকে উৎসাহ জাগায় এবং এই কারণেই সে কাজ করে। তো একজন আইজিপি তাকে দিয়ে মানে আপনি এইভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রাখলেন, তো নিচে যারা আছে তারা তো দেখা যাবে যে কাজ করবে না এবং কাজ করে না, অনেকেই কাজ করে না, কেননা তাদের তো ওই প্রমোশনের যে একটা আশা স্বপ্ন সেটা তো নাই, যে কারণে কাজ করে না। তার বাহারুল আলমরা এমন কি ভালো কাজ করেছেন যে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে এবং প্রায় অনেক দিন, এই তো এই সরকার আসার পরে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, তো কত মাস গেল? 1 বছর, 1 বছরের পর আজকে কয় মাস? প্রায় 16-17। হ্যাঁ, তো এতদিন তাকে রাখার কোনো চুক্তি নেই। এর মধ্যে কি আর কোনো প্রফেশনাল যারা আছেন তারা কি এমন কেউ নাই যে আইজিপি হতে পারেন? না, বিশেষ করে আপনার সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নির্বাচনী যে দায়িত্ব পালনে পুলিশকে বিশেষ ভূমিকা নিতে হবে। কারণ এমনি পুলিশের দুর্নাম আছে যে পুলিশ সংস্কার ঠিক মতো হয়নি, শুরু হয়নি। সার্বিকভাবে যদি এখন আপনি নেতৃত্বের কথা বলতেছেন, পুলিশের কমান্ডিং এর কথা বলতেছেন, সঠিকভাবে করতে হয়, তাহলে তো আসলে কি কি দিকে মানে না, বিষয়টা হচ্ছে যে পিলখানা বিডিআর বিদ্রোহের মতো একটা ঘটনায় যদি তদন্ত প্রতিবেদনে তার নাম আসে, তাকে তো সেই দিনই বরখাস্ত করা উচিত ছিল, তাকে সেই দিনই বরখাস্ত করা উচিত ছিল। এমন একটা সেন্সিটিভ বিষয়, দেখেন এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটছে? বলেন, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যেসব সেনা কর্মকর্তারা পাকিস্তান থেকে এসে বা পাকিস্তান সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছেন, তখন কি এতজন কর্মকর্তা নিহত শহীদ হয়েছেন? এতজন কর্মকর্তা শহীদ হয়েছেন? তো সেই ঘটনায় এমন একটা নৃশংস ঘটনা, নির্মম ঘটনা, এমন একটা আলোচিত ঘটনা যা পৃথিবীর ইতিহাসে বিরল, একটি দেশের সেনাবাহিনীকে একদম ধ্বংস করে দিয়েছে। তো সেই ঘটনায় বাহারুল আলমের নাম আসলো তদন্ত প্রতিবেদনে, আর তিনি এখনো বহাল করতে পারতেন। অবশ্যই তার নিজের থেকে পদত্যাগ করা উচিত ছিল। তবে এইটা হয় কি, আমাদের দেশে তো এই রেওয়াজ নাই। মনে করেন জুতা পিটার আগ পর্যন্ত, আপনি যেটি আগে বলছিলেন যে দুজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি পদ থেকে যেটি একটু উদাহরণ সৃষ্টি করলেন, তো এইটা তো আসলে অপমান অপদস্থ হওয়ার আগ পর্যন্ত কেউ তো আমাদের এখানে পদত্যাগ করার কোনো নজির নাই। এমনি সামনে ইলেকশনের এটা একটা বড় মানে পরীক্ষা পুলিশের জন্য পরীক্ষা বলতে পুলিশে তো যারা আছেন এখন, যারা পদোন্নতির দৌড়ে আছেন, যারা আইজি হওয়ার একটা স্বপ্ন দেখেন,
অবশ্যই তারা এই নির্বাচন বাহরুল আলম না থাকলেও তারা নির্বাচনটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তুলে দেবেন, এটাই তো স্বাভাবিক। বাহরুল আলমের এই যে উনি তো চুক্তিভিত্তিক, আমার তো মনে হয় ওনার কথা অনেকেই শোনে না। ওনার কথা যে সবাই শোনে, অর্ডার ক্যারি করা, হ্যাঁ, সেটা শোনে না মনে হয়। তো তাকে রেখে লাভ কি আপনার, যে আপনার কথাই শোনে না, মানে তার অধস্তন কর্মকর্তারা যার কথা শোনে না, কমান্ড মানে না, আপনি তাকে তো রেখে লাভ কি? মানে কিছুদিন আগে ঢাকার বাইরে থেকে ঘুরে আসলেন, এমনি কেমন মনে হয় যে নির্বাচনী একটা আবহ কি দেশ যাচ্ছে? সবার মনের মধ্যে একটা হ্যাঁ, দেশের মানুষ তো নির্বাচন চায় ভাই, আপনি বুঝেন না? 16 বছর মানুষ ভোট দিতে পারে না। হ্যাঁ, দিনের ভোট রাতে হয়েছে, হ্যাঁ, ভোট দিতে যেয়ে তার ভোট দেওয়া হয়ে গেছে। ভোট দেওয়া হয়ে গেছে, দামি ক্যান্ডিডেট। আবার দেখা গেছে যে আপনি ওই বাক্স ভরছেন আগেই, তো এগুলো কি কোনো ভোট হয়েছে? কেউ ভোট দিতে পারছে? তো 16 বছরে কেউ ভোট দিতে পারে না, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে না একটা ভোট দেওয়ার? ভোট এটা একটা উৎসব কিন্তু, হ্যাঁ, এটা মনে করেন যে কিছু মানুষ আছে যারা ভোট দেওয়ার জন্য বসে থাকে, এদেরকে বলা লাগে না, দেখবেন যে দলে দলে তারা মিছিল করছে, মিটিং করছে, এটা এমনি নিজের খাইয়া অনেক করে, কিন্তু নিজের খাইয়া। সুষ্ঠু নির্বাচনে সব ধরনের আশ্বাসও দিয়েছেন রাষ্ট্রপতি। সুষ্ঠু নির্বাচন হবে, এবং এটা আমি যতটুকু জানতে পেরেছি, এই নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়নি, এরকম নির্বাচন হবে এটা। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি বলছেন যে ওনার একটা মানে জীবনের এখন একটা 85 বছর বয়স, ওনার তো কিছু আসলে পাওয়ারও নেই না, তো উনি একটা এরকম একটা নির্বাচন দিতে চান যে একটা উদাহরণ হয়ে থাকে। অবশ্যই। এবং উনি আজকেও ইউনিয়নদের সাথে বসেছিলেন উনি, এবং বলছেন যে আগামী নির্বাচনে একটি বাংলাদেশ গড়ার সুযোগ। জি। আর নির্বাচন না হওয়া পর্যন্ত, আপনার রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ধরেন বিনিয়োগ, কর্মসংস্থান সব খাতই তো একটা স্থবির অবস্থায় আছে, বিরাজ করছে। তা আপনি কি মানে আশাবাদী যে নির্বাচন হওয়ার মাধ্যমে এটা? অবশ্যই। আপনি একটা অনির্বাচিত সরকার, একটা মনোনীত সরকার, সেটা যত ভালো সরকারই হোক, তার চেয়ে একটা নির্বাচিত সরকার খারাপ হলেও মানুষের জন্য ভালো। জবাবদিহিতার মধ্যে অবশ্যই, তাকে তো মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে, তো জবাব দেবে না সে? আজকে যারা এই যে উপদেষ্টা দুজন পদত্যাগ করলেন, তাদের কোনো জবাবদিহিতা আছে? তারা কি ভোটে নির্বাচিত? তারা বিপ্লবের মাধ্যমে আসছে, আবার তারা এখন চলে যাচ্ছে। তাদের কারোর সাথে পরামর্শও করা লাগেনি, কিছুও না। যদি কেউ ভোট দিয়ে নির্বাচিত করত, তাহলে অবশ্যই ওই জনগণের সাথে পরামর্শ করা লাগতো যে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি উপদেষ্টা হয়েছি, মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, আমি এখন পদত্যাগ করতে চাই, আপনারা কি বলেন? এটা পরামর্শ করতে হইতো। এদের তো কোনো পরামর্শের দরকার হয়নি। না, এমনিতে জুলাই আন্দোলনের পর ধরেন আমাদের প্রত্যাশা প্রাপ্তি দুটো মিলে মানে অনেক অনেক বড় একটা প্রত্যাশা, নির্বাচন হবে, সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, রাজনৈতিক সরকার আসবে, কার্যকর পার্লামেন্ট হবে। তারপরে তো আপনি দেখেন অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাব, মানে গুলো সংস্কার প্রস্তাব জমা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হবে। আপনি আসলে কতটা আশাবাদী যে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য, নতুন একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাইকে আমরা একাট্টা হয়ে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো? দেখেন, আমরা আসলে আশাবাদী মানুষ। আশাবাদী মানুষ যদি না হতাম, তাহলে আওয়ামী লীগের যে 16 বছরের যে নিপীড়ন, সেই নিপীড়নে আমরা বাঁচতাম না। আমরা খেয়ে না খেয়ে আমরা কিন্তু বেঁচে আছি শুধু এই একটা সুন্দর বাংলাদেশের মানে প্রত্যাশায়। একটা সুন্দর বাংলাদেশ দেখব, হ্যাঁ, এখানে কোনো হানাহানি, কাটাকাটি, মারামারি কিচ্ছু থাকবে না, দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। এই যে মনে করেন আপনি চাইলেই কাউকে বাড়ির থেকে ধরে নিয়ে গুম করতে পারবেন না, খুন করতে পারবেন না, এরকম একটা স্বপ্ন নিয়েই তো আমরা বসেছিলাম 16টা বছর। তো আমাদের এখন সুযোগ আসছে, আমরা দেখি ভবিষ্যতে কি হয়। যারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবেন, কতটুকু আশা পূরণ করতে পারেন। না হলে তো জনগণ কিন্তু রক্ত দিতে শিখে গেছে, এবং আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকারকে কিভাবে তাড়িয়েছে তো দেখছেন। পালানোর মানে সময় পায়নি।
এরকম ঘটনা ঘটছে না যে বলা হয়েছে যে আপনি এই আধা ঘন্টার মধ্যে ছাড়বেন এই গণভবন বা 40 মিনিটের মধ্যে ছাড়বেন, সেই সময়ের মধ্যেই কিন্তু ছাড়তে হয়েছে। সময় খুবই স্বাভাবিক যে কাপড় চোপড়ও তো গুছাই নিয়ে যাইতে পারেনি, এরকম ঘটনা ঘটছে না। অনেক নেতা আছে যারা পালাই গেছে, শুধু ওই পরনে যেটা ছিল সেটা পুরা বর্ডার পার হয়ে গেছে। অনেক নেতা, হ্যাঁ, অনেক মন্ত্রী এমপি মনে করেন যে অবস্থায় ছিল ওই অবস্থায় বর্ডার পাস করছে। তো এখন ভবিষ্যতে যারা আসবেন, বিশেষ করে রাজনীতিবিদদের জন্য একটা বড় শিক্ষা, হ্যাঁ, এটা যদি তারা এর থেকে যদি শিক্ষা না নেন, তো এবার তো জামা কাপড় নিয়ে পালাই গেছে, ভবিষ্যতে তো আমার মনে হয় জামা কাপড় নিয়েও পালাইতে পারবে না। দেখেন না আপনি ওই যে নেপালে ঘটনা ঘটছে, শ্রীলঙ্কায় ঘটনা ঘটছে, দেখেন না, এরকম পরিস্থিতি হইতে পারে ভবিষ্যতে। যেটা না হোক আমরা সেটাই আশা করি। এবং হ্যাঁ, সেটাই আমরা তো আশা করি অবশ্যই যে যারা আসবেন, নির্বাচিত হবেন, মন্ত্রী এমপি হবেন, তারা জবাবদিহিতার আওতায় থাকবেন। হ্যাঁ, তারা দুর্নীতি করবেন না, স্বজনপ্রীতি করবেন না, দেশের অর্থ পাচার করবেন না, লুট করবেন না, ঠিক আছে, মানুষ হত্যায় মদদ দেবেন না, গুম খুনে মদদ দেবেন না। আমরা তো সেটাই চাই। এবং মানে সুস্থির শান্তি শৃঙ্খলা পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টি হবে অবশ্যই। দেশের মানুষ, বিশেষ করে তরুণরা, একটা দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে তাহলে তো বিনিয়োগ এমনিই বাড়ে। দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, বিনিয়োগ এমনিই বাড়ে। তো এই তো দুইটা জিনিস, আর তো বেশি কিছু না। মানুষ কি চায়? মানুষ চায় সুস্থ ঘুমাইতে, শান্তিতে ঘুমাইতে, দুবেলা দুমুঠো খেয়ে। মানুষ খাক আর না খাক, মনে করেন একদিন পর একদিন খাচ্ছে, কিন্তু সে শান্তিতে ঘুমাইতে পারে, সে কিন্তু এইটাই কিন্তু মানুষের বড় চাওয়া, বুঝছেন না? তো ঠিক আছে, সময় শেষ আজকে। সালে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।